নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। ভোটের এই ষষ্ঠ পর্বে ৮ কেন্দ্রের প্রায় সর্বত্রই বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থীরা। শনিবার দিনভর দেখা গেল এমন ছবি। দুই প্রাক্তনের মধ্যে দ্বন্দ্বের আভাস থাকলেও ব্যতিক্রম বিষ্ণুপুর। মন্দিরে পুজো দিয়ে ভোট পরিদর্শন করলেন পদ্মপ্রার্থী সৌমিত্র খাঁ। প্রায় একই ভূমিকায় দেখা গেল তার প্রতিদ্বন্দ্বী সুজাতা মণ্ডলকেও। কিন্তু আজ সারা দিন ধরেই বাকি কেন্দ্রগুলোতে ফিরল ভোটের অশান্তির ছবি। ভোটের দফা যত গড়াচ্ছে তত অশান্তির পারদ চড়ছে একটু একটু করে। শনিবার ষষ্ঠ দফায় দেখা গেল সেই ছবি। ঝাড়গ্রামের গড়বেতার ২০০ নম্বর বুথে বিজেপি প্রার্থী প্রণোদ টুডু পা রাখতেই উত্তেজনা ছড়ায়। লাঠি বাঁশ নিয়ে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যান মহিলারা। শুরু হয় দেদারে ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় গাড়ি। কেশপুরে ঢুকতে গিয়ে শনিবার দফায় দফায় বাধা পান বিজেপির হিরণ। তার গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পুনর্নির্বাচনের দাবি তুলেছেন ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। পয়সাটা দিয়ে যাচ্ছে আমাদেরকে, বলছে যে ভোট দাও, পয়সা দিয়ে যাচ্ছে, এজেন্টকে পয়সা দিয়ে বার করিয়েছে। জানেন, আমাদের কোনো আপত্তি নাই, তো ওকে ঢুকতে দেবো না, এক কথায় শেষ। এখানে কোনো সাহায্য করছে না, কোনো কোঅপারেশন করছে না। प्रिसाइडिंग ऑफिसर कोई कोऑपरेशन नहीं कर रहा है सेंट्रल फोर्स। এদিন হলদিয়ায় ভবানীপুর কাশীপুরে ভোট পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন বিচারপতি। দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। যদি আক্রমণের ব্যাপার হয় তাহলে ভাই তাদের হাত পা ভাঙবে। নিজের গড় কাঁথিতেই বিক্ষোভের মুখে পড়েন সেখানকার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। জনতার ক্ষোভের আঁচ থেকে বাদ পড়েননি বাঁকুড়ার পদ্মপ্রার্থী সুভাষ সরকারও। একই পরিস্থিতি হয় পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোরও। পশ্চিম মেদিনীপুরের কেন্দামারিতে গিয়ে তৃণমূলের ক্ষোভের মুখে পড়েন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বাইরে থাকবেন, ঠিক আছে? 26-এর আগে আমাদের সরকার আসছে, আপনাকে আমি নোট করে রাখলাম, সাবধানে থাকবেন। অগ্নিমিত্রা পালকে বাধা দিয়েছে, হিরণকে বাধা দিয়েছে, জ্যোতির্ময় সিং মাহাতোকে বাধা দিয়েছে, অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দিয়েছে। এটা আইপ্যাক এবং মমতা পুলিশের যৌথ জয়েন্ট ভেঞ্চার। হিরণকে ঘিরে রেখেছে পুলিশ গিয়ে, সেন্ট্রাল ফোর্স গিয়ে বাবা বাছা করছে। বাবা বাছা করবে কেন? তো 144 আছে, বেদম মারতে হবে, একদম কোমরের নিচ থেকে ফাটিয়ে দিতে হবে মেরে। বিষ্ণুপুর কেন্দ্রের যুযুধান প্রাক্তন স্বামী স্ত্রী সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল। বাকি 7 কেন্দ্রে তীব্র টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হলেও তার বিন্দুমাত্র দেখা যায়নি বিষ্ণুপুরে। রাজনৈতিক মহলের একাংশের মতে বিষ্ণুপুরে ঠান্ডা লড়াই চলছে তৃণমূল ও বিজেপির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে যোগ দেবেন বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন দলের যারা প্রার্থী তারা। আর স্টুডিওতে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অভিষেক ব্যানার্জি, বামেদের পক্ষ থেকে রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার, বিজেপির পক্ষ থেকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন। আমি প্রথমে শঙ্কুর কাছে আসি। শঙ্কু, আজকে আমরা দেখলাম যে একমাত্র বিষ্ণুপুর কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রেই তুমুল বিক্ষোভের মুখে, দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হলো অন্য বিজেপি প্রার্থীদের। হিরণ থেকে শুরু করে অগ্নিমিত্রা পল, জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে অভিজিৎ গাঙ্গুলি, কেউই বাদ গেলেন না। দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা উচ্ছৃঙ্খল, যারা ভোট লোটার পরিকল্পনা এতদিন অভ্যস্ত, তারা আমাদের আটকেছেন, তারা আমাদের প্রার্থীদেরকে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছেন। যেমন কেশপুরে হিরণকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, এগুলো ঠিক আছে, আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আমরা দেখলাম পুরো শাসন যন্ত্র পুরোপুরি তৃণমূল পুলিশ নামিয়ে দিয়েছে। হিরণকে প্রথমবার সেদিন রাত থেকে শুরু করেছে, তার আত্মসহায়ককে ডিস্টার্ব করেছে। আজকে সকালবেলা দেখলাম ওখানকে কে একজন অফিসার আছেন আনসারি নাকি, দফায় দফায় ওকে আটকাচ্ছে। দফায় ভাই, একজন ফ্রিলি একজন ক্যান্ডিডেট তিনি মুভ করতে পারবেন না, তার সাথে মিডিয়ার 5টা গাড়ি আছে, বলছে নিয়ে যাওয়া যাবে না। বললো আপনাকে কে দায়িত্ব দিয়ে দিয়েছে? ওখানে সেন্ট্রাল ফোর্স আছে, আপনার সিনিয়র অফিসার আছে, ও কোমর বেঁধে তৃণমূল করতে নেমে পড়েছে। আসলে আতঙ্কিত হয়ে পড়েছে। আজকে কি করেছে ঝাড়গ্রামে, কিভাবে মারধর হয়েছে, ওখানে প্রশাসন বলে কিছু ছিল? আজকে সেন্ট্রাল ফোর্সের মাথা পেটে গেছে। আপনি দেখলে মুখেদি অবাক হয়ে যাবেন, যারা ওনার প্রোটেকশনে ছিলেন তাদের মাথায় স্টিচ করতে হয়েছে। ভাই, কি ব্যবস্থা চালু করেছেন, কি গণতান্ত্রিক পরিবেশ আপনারা রক্ষা করছেন, এত আতঙ্ক কেন? আপনার তো জঙ্গলমহল হাসছিল।
এত ভয় হাসি মিলিয়ে গেছে কেন? শুনুন, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার মনে আছে উনি স্পষ্ট করে বার্তা দিলেন, যারা অতি লেফট অতি বামপন্থায় বিশ্বাসী সেই সমস্ত অর্গানাইজেশন বললেন ছোট্টদর তো আমাদের সাথে ছিল। উনি সরাসরি বার্তা দিতে বাধ্য হয়েছিলেন কেন? কারণ শুভেন্দু অধিকারী তখনও জঙ্গলমহলে অর্গানাইজেশন করতেন, সেই অর্গানাইজেশনের সাথে উনি পেরে উঠবেন না, উনি জানেন। পুরো পুলিশি ব্যবস্থা নামিয়ে দিয়েছেন, তারপরেও আজকে বলছে 8-8 শূন্যতে হারবেন, একটাও জিততে পারবেন না, এবং কোন জায়গায় নেমে চলে গেছেন। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, আচ্ছা একটা করে আসি। আর রাজনীতির আগে একটু আইনের কথাটা বলে নিই। 22শে মার্চ 2024 সালে বাংলার 4টে জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বদল হয়, কারণ তারা WBCS ক্যাডারের ছিলেন। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এই মুহূর্তে যখন আমি তুমি আলোচনা করছি, ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম হচ্ছে মমিতা গোদারা। কেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইম্পর্টেন্ট? কারণ এই নির্বাচনে তিনি রিটার্নিং অফিসারও বটে। আমার প্রশ্নটা হচ্ছে, নির্বাচন কমিশন আমার বাড়িতে চুরি হলে সেই আইন শৃঙ্খলার দায়িত্বে নেই, কিন্তু নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা। আজকে এখানে হিরণ আমাদের দলের ক্যান্ডিডেট নয়, কি নাম, অগ্নিমিত্রা পাল আমাদের দলের ক্যান্ডিডেট নয়। সবাই বলছেন যে সেন্ট্রাল ফোর্স বা কোট আনকোট যাদেরকে কুইক রেসপন্স টিম বলা হয়, তারা অ্যাকচুয়ালি নো রেসপন্স টিম, তারা কোনো রেসপন্স দিতে আসেনি। এবার এর দায় বা দায়িত্বটা কে নেবে? 1, 2, মানে ওর কথা শুনে আমার খুব ভালো লাগছিল। শঙ্কু এমনি অত্যন্ত সুবক্তা, কিন্তু শঙ্কু নিঃসন্দেহে আজকে আমির খানের গজনীর মতো অবস্থা। কারণ এই যে ঝাড়ের বাঁশ, যেটা একটু আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ওরা তো ওই ঝাড় থেকে তৈরি হয়েছে। ওদের তো এটাকে ফ্র্যাঙ্কেনস্টাইন বলে। আজকে শুভেন্দু অধিকারী বলেছিল, এই যারা তোলামূল, যারা বিভিন্ন পুলিশ নিয়ে ঘুরে, আমি তো তাদের কথা বলছি না। ওর সম্বন্ধে যখন বলা হয়েছে কেন ওর সঙ্গে CRPF ঘুরছে, শুভেন্দু অধিকারী 1.5 বছর 2 বছর আগে পর্যন্ত একটা পুরসভার চেয়ারম্যান হিসেবে পুলিশ নিয়ে ঘুরতো। সমস্যাটা এইখানে। আমি আসবো, আমি দেবাশিসদার কাছে এবং সম্বিতের কাছেও আসবো। তার আগে আমরা এখন সরাসরি চলে যাব। তমলুক কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাংশু, সারাদিন পর কি বলবে, ভোট কেমন হলো? শুভেন্দুবাবুর যা প্ল্যানিং ছিল গোটা লোকসভা কেন্দ্র জুড়ে রিগিং করা, শুভেন্দুবাবুর যা প্ল্যানিং ছিল নন্দীগ্রামে সোনাচূড়া থেকে যে অঞ্চলগুলোকে তারা গত 48 ঘন্টা ধরে সন্ত্রস্ত করে রেখেছিলেন সেগুলোতে রিগিং করা, শুভেন্দুবাবুর যা প্ল্যানিং ছিল ময়নার বাচ্চা অঞ্চলে রিগিং করা, শুভেন্দুবাবুর যা প্ল্যানিং ছিল হলদিয়াতে রিগিং করা, সবটা মোটামুটি 99% ব্যর্থ হয়েছে। সোনাচূড়ার কিছু অঞ্চলে তারা করেছেন যেগুলোতে আমরা রিপোল চাইব, সোনাচূড়ার কিছু অঞ্চলে তারা আমাদের কর্মীদের বাধা দিয়েছেন। এখনও আমাদের 2 জন যারা পোলিং এজেন্ট ছিলেন তাদের পরিবারকে ধরে মারধর করেছেন, তাদের বাড়ি এখনও ঘিরে রেখেছেন, তারা হসপিটালাইজড। ফলে যতটা ইন্টেন্সিটিতে তারা করবেন ভেবেছিলেন সেটা তারা করতে পারেননি, তারা ব্যর্থ হয়েছেন। ফলে আমরা মানুষকে যা রিড করেছি গত 2.5 মাস যাবৎ, আমাদের এটাই নিশ্চয়তা, আমরা নিশ্চিত ছিলাম যদি মানুষ ভোট দিতে পারেন এই আসনে আমরা জিতছি এবং আমরা জিতছি। দেবাংশু, তমলুক এমন একটা কেন্দ্র যে কেন্দ্রে আমরা যদি দেখি নন্দীগ্রামের মতো একটা রাজনীতির একদম এপি সেন্টার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এবং দলের যে প্রেস্টিজ ফাইট সেটা কার্যত সামনে থেকে তোমাকে লড়তে হয়েছে। দিনের শেষে কনফিডেন্ট সেই মর্যাদা রাখতে পারবে? দেখুন, মর্যাদা রাখতে পারবো এই নিশ্চয়তা আছে, কারণ প্রথম থেকেই যেভাবে বলা হতো অধিকারী গড়, একটা জিনিস আমার শুনতে খুব খারাপ লাগতো যে আমরা তো ডেমোক্রেসিতে আছি, আমরা রাজতন্ত্রে নেই, আমরা গণতন্ত্রে বাস করি, সেখানে একজন মানুষের গড় এটা কেন শুনতে হবে? এটা এলাকার মানুষের প্রতি অপমান, এটা আমি সব জায়গাতে গিয়ে বলেছি। প্লাস শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করার পর এখন অবধি কোনো ইলেকশন প্রুফ করেনি যে এই জেলাটা শুভেন্দুবাবুর গড়। কারণ হচ্ছে পূর্ব মেদিনীপুর লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনকে আমি যদি একটা বেঞ্চমার্ক ধরি, তাহলে সেই অ্যাসেম্বলি ইলেকশনেও 16টা আসনের মধ্যে 9টা আসন তৃণমূল জিতেছিল এই জেলার এবং 7টা বিজেপি। আর শুভেন্দুবাবু যে অবিভক্ত মেদিনীপুরের 35টা আসন, মানে পূর্বর 16, পশ্চিমের 15 এবং ঝাড়গ্রামের 4, এই অবিভক্ত মেদিনীপুর থেকে তৃণমূলকে শূন্য করার কথা বলেছিলেন। সেই অবিভক্ত মেদিনীপুর থেকেও তৃণমূল 26টা আসন পায় আউট অফ 35। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো অঙ্কে সেটা প্রুফ করে না। এবং এই যে মিথটা একটা তৈরি হয়ে গেছে অধিকারী গড়, আমার মনে হয়েছে দল আমাকে যে দায়িত্বটা দিয়েছে তার মধ্যে একটা বড় কাজ এবং বড় দায়িত্ব আমার এই মিথটাকে ভাঙা। এবং 4 তারিখ মৌপিয়াদি, আপনি কাউন্টিংয়ের সময় তো লাইভ থাকবেন, 4 তারিখ গোটা দিন আমরা 24 ঘন্টাতে চোখ রাখি, সবাই চোখ রাখবো। এবং আমার ধারণা আপনি সেই ব্রেকিং নিউজটা প্রথম দেবেন যে অধিকারী গড় ভেঙে খান। দেবাংশু, আজকে সারাদিনে তোমায় নন্দীগ্রামে দেখা গেল না, সেটা কেন?
দেখুন, শুভেন্দুবাবুদের ট্র্যাপে আমি পা দিইনি। ওরা যেটা করেছিল 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুনলেন বয়ালে ঝামেলা হচ্ছে, তিনি যখন বয়ালে গেলেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের, আপনাদের মনে আছে, সেই বয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 2 ঘন্টা আটকে রেখেছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় আটকে থাকার জন্য গোটা মিডিয়ার কনসেন্ট্রেশন 2 ঘন্টা ধরে ওই বয়ালে। আর এই সুযোগে ভারতীয় জনতা পার্টি শুভেন্দুর নেতৃত্বে বাকি গোটা নন্দীগ্রামে রিগিং করে বেরিয়ে চলে গিয়েছে। এই ইলেকশনে বিজেপির প্ল্যানিং ছিল যে এই হাই ভোল্টেজ নন্দীগ্রাম সবাই জানে, ফলে এটাতে দেবাংশু ছুটে বেড়াবে, গোটা নন্দীগ্রাম জুড়ে বুথ ঘুরে বেড়াবে, কোনো একটা বুথে তাকে 2-3 ঘন্টা লক করা হবে। সেই 2-3 ঘন্টা পুলিশেরও নজর সেই বুথে থাকবে, যেহেতু একটা ক্যান্ডিডেট লক হয়ে গেছে, মিডিয়াও গোটা দিন সেই বুথে থাকবে। ফলে বাকি যে অঞ্চল, বাকি যে বুথগুলো, সেগুলোতে আমরা খেলে বেরিয়ে যাব এবং তারই সঙ্গে হলদিয়াতে, ময়নাতে, মহিষা দলের একটা অংশে, নন্দকুমারের একটা অংশে, প্রয়োজনে তমলুকেরও একটা অংশে আমরা খেলে বেরিয়ে যাব। আমরা সে সুযোগ শুভেন্দুবাবুকে দিইনি। আমার ইলেকশন এজেন্ট গোটা দিন নন্দীগ্রাম এবং ময়না ঘুরে বেরিয়েছেন এবং অলরেডি 48 ঘন্টা ধরে যে সমস্যাটা দেখা দিয়েছে সোনাচূড়া জুড়ে, সেই সন্ত্রস্ত নন্দীগ্রামের কারণে অলরেডি প্রশাসন এবং নির্বাচন কমিশনের হাই অ্যালার্টে নন্দীগ্রাম ছিল। ফলে অলরেডি প্রশাসন এবং মিডিয়ার একটা অংশ সেখানে ছিল এবং আমার সাথে একটা সংবাদ মাধ্যমের বড় অংশ ঘুরে বেরিয়েছেন। ফলে নন্দীগ্রাম ব্যতীত যে জায়গাগুলো শুভেন্দু অধিকারী রিগিং করবেন ভেবেছিলেন, সন্ত্রাস চালাবেন ভেবেছিলেন, সেটা 0 হয়ে গিয়েছে। নন্দীগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হলো? নন্দীগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের মনে হলো যে সোনাচূড়া এলাকায় আমাদের যে কর্মীরা সন্ত্রস্ত হয়ে আছেন তাদেরকে বাড়ির বাইরে বের করা এবং তাদের মধ্যে অধিকাংশ মানুষদের থেকেই ভোটার কার্ড, আধার কার্ড জমা নিয়ে নেওয়া হয়েছিল, বলা হয়েছিল রোববার ফেরত দেওয়া হবে এবং যারা জমা দেবেন না তাদের পিঠের চামড়া গুটিয়ে নেওয়া হবে, এই বলে মাইকে অ্যানাউন্সমেন্টও করা হয়েছিল পাড়ায় পাড়ায় ঢুকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোটারদের মধ্যেই কনফিডেন্স বিল্ড করা যে আপনারা ভোট দিন, অসুবিধা হবে না, আপনারা কনফিডেন্টলি ভোট দিতে বেরিয়ে আসুন, এটা তৈরি করতে আমাদের একটু হার্ডশিপ, আমাদের একটু কষ্ট হয়েছে। সেটা আমরা ফাইনালি পেরেছি, কিন্তু তারপরও সোনাচূড়ার কয়েকটা বুথে আমাদের এজেন্টদের বাধা দেওয়া হয়েছে, এজেন্টদের মারধর করা হয়েছে। সোনাচূড়ার কয়েকটা বুথে বিজেপি রিগিং চালিয়েছে, যেগুলো আমরা রিপোল চাইব এবং আশেপাশের ভেকুটিয়ার 1-2 বুথ বাদ দিলে বাকি নন্দীগ্রাম তারা যেভাবে করবেন ভেবেছিলেন, বিশেষ করে তাদের যে স্ট্রং হোল্ড নন্দীগ্রাম 2 ব্লক, যার বিরুলিয়া অঞ্চল, বয়াল 1, বয়াল 2, সেগুলোতে এবার খাপ খুলতে পারেননি শুভেন্দু অধিকারী। কত মার্জিন এক্সপেক্ট করছো দেবাংশু? হয়তো আরও কয়েকটা ঘন্টা গেলে সবার সাথে, অঞ্চল নেতাদের সাথে ডিসকাশন করে হলে বলতে পারতাম। তবে আমি এইটুকু বলতে পারি, লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে আমরা, যদি আপনি লোকসভা ভিত্তিক ফলাফল দেখেন, মাত্র 21 ভোটে তৃণমূল এগিয়েছিল এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে। আজকের দিনে আমি আপনাকে বলতে পারি, যদি খুব খারাপ রেজাল্ট হয় 25,000 মার্জিন, 25,000 তো মিনিমাম বটেই। দেবাংশু, ধন্যবাদ। দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ। আমি হিরণের কাছে সরাসরি চলে যাব। হিরণ, সারাদিনে আজকে দেখলাম যে বিভিন্ন জায়গায় দফায় দফায় তোমাকে বিক্ষোভের মুখে পড়তে হলো। দিনের শেষে কি একটু হতাশা লাগছে? কারণ আজকে অনেক সময় তোমার যে এক্সপ্রেশন দেখা গেছে, সেখানে রাজনৈতিক মহল একটা অবজারভেশন রয়েছে যে হার নিশ্চিত, এটা জেনে গিয়েই কি একটু হতাশার ছাপ দেখা যাচ্ছে হিরণ, নাকি এখনো আশা রাখো যে দেবকে পরাস্ত করে ঘাটালে হিরণই সাংসদ হিসেবে নির্বাচিত হবেন? না, হারের তো কোনো প্রশ্নই উঠছে না। এটাতে করে আমাদের ভোটটা অনেক বাড়িয়ে দিয়েছে। এই যে আক্রমণ করেছে আমাকে প্রত্যেকটা জায়গায়, যেখানে যেখানে গেছি সেখানে সেখানে আমাদের আক্রমণ করেছে, তাতে যে বিজেপির সমর্থকরা, যারা ভোটাররা, যারা ভাবছিল ঠিক আছে বাবা এই ঝামেলার মধ্যে কেন ভোটটা দেবো, তাদের মধ্যে আরও আবেগ বেশি হয়েছে, তারা আরও বেশি বেরিয়ে তারা ভোটটা দিয়েছে। সেজন্য দেখুন, আপনার পোলিং দেখুন, অলমোস্ট 80%, কেশপুরের মতো জায়গায় 80% ভোট হয়েছে। তো বলে স্পেসিফিক ওদের যে কয়েকটা বুথ আছে যেখানে যেখানে আমাকে ঢুকতে দেয়নি, যেখানে যেখানে ছাপ্পা মারছিল, মুখ মাসান থেকে শুরু করে যে কয়েকটা আছে যেখানে আমাকে ঢুকতে দিল না, আগুন জ্বালিয়ে, হ্যাঁ, যে জায়গায় আমাকে আটকেছে, সেই কয়েকটা বুথ ছাড়া বাকি জায়গায় মানুষ ভোট দিয়েছে, কাতারে কাতারে মানুষ ভোট দিয়েছে। নাহলে কোনো 80% ভোট হয়। এবং আমার বাকি যে 6টা বিধানসভা, সেখানে আপনি দেখবেন যে বিপুল ভোটে আমরা জিতব। তো ফলে আমি যেটা আগে বলেছিলাম যে 2 লাখের ওপরে আমরা এবারে নির্বাচনে জিতছি, সেই 2 লাখটা আমি এখনও বলছি আমার ভোটটা হয়তো একটু কমবে 2 লাখের থেকে,
কারণ আজকে বেশ কয়েকটা বুথে ওরা ছাপ্পা মেরেছে। আমরা রিপোলিংয়ের জন্য প্রেয়ার করব, যদি রিপোলিং হয়ে যায় তাহলে আমরা 2 লাখ প্লাসই হব, আর যদি রিপোলিং না হয় তাহলে আমরা 1 লাখের ওপরে ভারতীয় জনতা পার্টি এবারে ভোটে জিতবে। আজকে 25 তারিখ সন্ধেবেলা আমি কথাটা বললাম, 4 তারিখ 12টার পরে আপনি মিলিয়ে নেবেন আজকের আমার অঙ্কের যে হিসাবটা আপনাকে দিলাম। আর যেভাবে সাংসদ আপনার চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন আপনার মানে কলকাতার বিভিন্ন বড় বড় চ্যানেলে বড় বড় সাংবাদিকদের সামনে সৌজন্যতার বার্তা দেখিয়েছিলেন যে তিনি নাকি সৌজন্যতার ভগবান, তিনি সৌজন্যতার প্রতীক, আজকে তার মুখ আর মুখোশটা পুরোপুরি আলাদা হয়ে গেল। আজকে তার লুঙ্গি বাহিনীকে দিয়ে তিনি পাগলু ডান্স করালেন, যেখানে 144 চলছে, রাস্তার উপরে লুঙ্গি তুলে পর্যন্ত তার পাগলু ডান্স করেছে আগুন জ্বালিয়ে দিয়ে, হাতে বড় বড় বাঁশ নিয়ে আমার মহিলা সাংবাদিক বোনদেরকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে। আমার কথা তো ভুলে যান, পাথরও মেরেছে, কিন্তু আমরা শান্ত থেকেছি। আমি আমার পরিষ্কার বাহিনীকে বলেছিলাম যে আপনারা গায়ে টাচও করবেন না, কোনো অশান্তি করবেন না, আমরা কোনো ফাঁদে পা দেবো না, আমরা শান্তি বজায় রাখবো। সেই শান্তি আমরা বজায় রেখেছি এবং অত্যন্ত শান্তিভাবে আমরা কেশপুরের বাকি জায়গাতে ভোট করিয়েছি। স্পেসিফিক যে বুথগুলোতে ওরা ঝামেলা করেছে সেগুলো আমরা রিপোলিংয়ের জন্য প্রেয়ার করব, বাকিটা নির্বাচন কমিশনের আন্ডারেতে। এবং বাকি জায়গাগুলোতে সবং পিংলাতে ওরা চেষ্টা করেছে ভোট লুট করার, গ্রামকে আটকে দেওয়ার চেষ্টা করেছে। বাট বাকি ঘাটাল, আপনার দাসপুর, আপনার পাঁশকুড়াতে আপনি দেখুন ভোটের পার্সেন্টেজ 80%-এর ওপর, 80% ওপরে ভোটের পার্সেন্টেজ। তো ফলে এবারের জয় নিশ্চিত, এবং সেই জয় নিশ্চিত জেনেই তিনি সারা দিন ধরে একটা তাণ্ডব নৃত্য চালিয়েছেন, তার লুঙ্গি বাহিনীকে দিয়ে বিভিন্ন জায়গাতে পাগলু ডান্স করিয়েছেন। এর জবাব ঘাটাল লোকসভার মানুষ দেবে, সেই রিপোর্টটাতে দিয়ে দিয়েছে আজকে। আপনারা 4 তারিখ বেলা 12টার পরে বুঝতে পেরে যাবেন। হিরণ, এরই মধ্যে আজকে সারা দিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তোমার পাকিস্তান মন্তব্য। আমি একটু তোমার কাছে যাওয়ার আগে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলেছেন এই সম্পর্কে একটু শোনাবো। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে পাকিস্তান বলে কেশপুরের মানুষকে অপমান করেছেন হিরণ, তোমার প্রতিক্রিয়া? কেশপুরের মানুষকে না, কেশপুরের মানুষ তো ক্ষুদিরাম বসুর জন্মভূমির পবিত্র জন্মভূমিতে কেশপুরে যারা জন্মান তারা সবাই পবিত্র মানুষ। উনি কেশপুরটাকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন, মমতা ব্যানার্জি কেশপুরটাকে পাকিস্তান বানিয়েছেন। সেই জন্য আজকে দেখতে পেলাম আমরা লুঙ্গি বাহিনীর লুঙ্গি তুলে তারা খড় জ্বালিয়ে গাছ ফেলে দিয়ে তারা রাস্তার মাঝখানে পুরো পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে, মহিলা সাংবাদিকদের সামনে, মহিলাদের সামনে তারা লুঙ্গি তুলে ডান্স করছে। আপনি দেখুন, এটা পাকিস্তান যারা সম্ভব? এটা আমাদের বাংলা, এটা আমাদের বাংলা সংস্কৃতি, এটা ক্ষুদিরাম বসুর জন্মভূমি, পবিত্র জন্মভূমিতে এটা সম্ভব? আমি কেশপুরের ক্ষুদিরাম বসুর জন্মভূমিকে সম্মান করি এবং তার জন্য আমি বলেছি অলরেডি যে আমি এখানে একটা কলেজ করব। ওখানে তো কিচ্ছু নেই, যত মানুষকে গরিব করে রেখে দেবেন তত তাদেরকে দিয়ে এই নোংরা কাজগুলো করাবেন। আমি মানুষকে তো দোষ দেবো না, যারা আজকে ওনার হয়ে পাগলু ডান্স করেছেন লুঙ্গি তুলে, আমি তাদেরকেও দোষ দেবো না। এরা তো প্ররোচিত করেছে তাদেরকে। কালকে সারা রাত ধরে কেশপুর থানার ওসি অমিত মুখার্জি আর আনন্দপুর থানার ওসি আসিফ সানি দুজনে মিলে প্রত্যেক বাড়িতে বাড়িতে বোম মেরেছে। আমি তো কালকে সারা রাত ঘুরেছি, আপনার সাংবাদিকদের সঙ্গে তো আমি কালকে সারা রাত ধরে ফোনে কথা বলেছি। বোম মেরেছে, বাড়িতে গিয়ে দরজা ভেঙেছে, বাড়িগুলো ভেঙেছে, আমাদের কার্যকর্তাদেরকে তুলে নিয়ে গেছে, এতগুলো আমাদের কার্যকর্তাকে অ্যারেস্ট করেছে। আপনি একটা বলুন মৌপিয়াদি, যে এই নির্বাচনে ঘাটালের কোন তৃণমূল নেতাকে পুলিশ অ্যারেস্ট করেছে? প্রত্যেকটা বিজেপি তৃণমূল নেতাকে। তন্ময় ঘোষ আমাদের জেলা সাধারণ সম্পাদক, অজিত চৌধুরী আমাদের যিনি মণ্ডলের সাধারণ সম্পাদক, সৌমেন মিশ্রাকে তার বাড়িতে গিয়ে রাতে ছাদের ওপরে গিয়ে তাণ্ডব নৃত্য চালিয়েছে। আমার পিএ তার বাড়িতে এসে উইদাউট এনি অ্যারেস্ট ওয়ারেন্ট, উইদাউট এনি সার্চ ওয়ারেন্ট আমার পিএর বাড়িতে এসে তাকে তার মাকে ভয় দেখিয়েছে, চমকে গেছে ঘাটাল থানার ওসি। পরপর অ্যারেস্ট। আরও কতজনকে অ্যারেস্ট করেছে? গৌতম দাকে অ্যারেস্ট করেছে পিংলার, আমাদের সবংয়ের শিশির কুলবিকে অ্যারেস্ট করে বসিয়ে রেখে দিয়েছে। এইভাবে শুধুমাত্র কি বিজেপির এরাই শুধুমাত্র অ্যারেস্টেড হবে? তৃণমূলের আপনি দেখেছেন যে আজকে ঘাটাল লোকসভাতে এই তৃণমূল প্রার্থীকে ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা আটকেছে, তিনি অবাধে ঘুরে বেরিয়েছেন। ভারতীয় জনতা পার্টি কিন্তু এই সংস্কারে বিশ্বাস করে না, একবারও আটকায়নি তাকে, কোথাও গো ব্যাক স্লোগান দেয়নি, কোথাও আটকায়নি। সারাক্ষণ কিন্তু হিরণ চ্যাটার্জিকে আটকে গেছে। তার কারণ এরা সম্পূর্ণরূপে বুঝে গেছে যে এবারের ভোট কিন্তু তারা জিততে পারবেন না। সেজন্য সম্পূর্ণ শক্তি দিয়ে কিভাবে হিরণকে আটকাবো, আর তার যে মুখ আর মুখোশ আলাদা, তার যে সৌজন্যের ভগবান, তিনি সৌজন্যের প্রতীক। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ আজকে দেখলেন যে এই মাধ্যমিক পাস ছেলেটি কতটা মিথ্যে বলে,
একটি মাধ্যমিক পাস ছেলে বাংলা সিনেমার সুপারস্টার হয়ে যাওয়ার পরে কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা কিন্তু আজকে বাংলার মানুষ দেখলেন, চোখে আঙুল তুলে দেখলেন। আর যারা বলছেন যে মিথ্যে কথা, তাহলে আপনার সাংবাদিকরা যে ক্যামেরায় তুললো, ক্যামেরার সামনে দেখলো, তাহলে আপনাদের ক্যামেরাগুলো সব মিথ্যে। হিরণ, ধন্যবাদ। হিরণ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ বাবু, মৌপিয়া জি 24 ঘন্টা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ সারাদিনের অভিজ্ঞতা কীরকম? নমস্কার। মোটের ওপর ভালোই, কিন্তু আমি খুব একটা সন্তুষ্ট নই, কারণ আমি পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। পুলিশ যেভাবে মমতা ব্যানার্জির এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দালাল হিসেবে কাজ করেছে, তাতে আমি মনে করি যে এই পুলিশকে ইমিডিয়েটলি পুলিশ ব্যবস্থাটা নেক্সট ফেজের ইলেকশন হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের নিয়ে নেওয়া উচিত সাময়িকভাবে। সেটার কোনো সাংবিধানিক প্রভিশন রয়েছে নাকি? তৃণমূলকে ফেরত দেওয়া হবে না রাজ্যপাল? সব কিছুর জন্য সাংবিধানিক প্রশ্ন সংবিধান লাগে? আপনি যে মাইনে পান আপনার চ্যানেল থেকে, সাংবিধানিক প্রভিশন আছে নাকি? ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী, এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের, অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে কিনা এর মধ্যে তফাৎ আছে। আর পুলিশ তো এই মুহূর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায়। খুব ভুল ধারণা, খুব ভুল ধারণা। এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না। আমি ডেফিনেটলি আপনি যখন সাজেশন দিয়েছেন আমি বিকল্প পেশার চেষ্টা করব, যদি আপনি একটু বুঝিয়ে দেন যে এক্স্যাক্টলি কিভাবে এই মুহূর্তে রাজ্যের প্রশাসন সেটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে। হ্যাঁ, তাই করুন। কি জানেন আপনি সংবিধান সম্বন্ধে? জানি না তো, আমি তো আপনার কাছে জানতে চাইছি। সম্বন্ধে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ জানতে চাইছেন যখন, তখন লয় ভর্তি হয়ে যান। আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। অভিজিৎ বাবু, আপনার আজকে কি একটু মাথাটা গরম আছে? আপনি তো অত্যন্ত সেন্সেবল, অত্যন্ত বিনম্র কথা বলেন বলেই জেনে থাকি। আজকে একটু উত্তেজিত দেখছি। এটা কি ভোট পর্বের শেষে? বিনম্র কথা বলার অর্থ আপনারা না ভোট পর্বের শেষে কেন? আপনারা যেটা ধরে নেন এই বিনম্রভাবে কথা বলার অর্থ যে আপনারা যেরকম সেরকমভাবে ভাইপোর চামচাগিরি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব, এটা ভাববেন না। অভিজিৎ বাবু, আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলি, যদি প্রশ্ন করাটা চামচাগিরি হিসেবে অভিহিত হয় যে কারো, তাতে এতটুকু দ্বিধাবোধ করি না। যে প্রশ্নটা মনে করি করা দরকার সে প্রশ্নটা করি, এবং যে প্রশ্ন করে আসছি এত বছর ধরে অভিজিৎ বাবু। কি করে করবেন আপনারা? তো কি করে দ্বিধাবোধ করবেন? আপনারা তো তাদের পেড স্টাফ, কি করে দ্বিধাবোধ করবেন? অভিজিৎ বাবু বোধহয় একটু, অভিজিৎ বাবু আমার অনুরোধ, জি নেটওয়ার্ক সম্পর্কে আপনি বোধহয় জানেন না। জি নেটওয়ার্ক দেশের প্রাচীনতম নিউজ নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের একজন প্রতিনিধি হিসেবে যদি কিছু বলেন এবং একজন সাংবাদিক হিসেবে যদি কিছু বলেন, আপনি যেহেতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, আপনি নিশ্চয়ই জানবেন যে প্রমাণ হাতে রেখে বলাটা খুব জরুরি। যদিও আপনি এই মুহূর্তে আমার শোতে অতিথি, আমি মাত্রা ছাড়াবো না, কারণ আমার এই সাংবাদিক জীবন এবং সাংবাদিক সত্তা আমাকে কুল মেনটেন করার শিক্ষা দেয়। কিন্তু আমার এখানেই আপনার কাছে প্রশ্ন, যে প্রতি মুহূর্তেই মাত্রা ছাড়িয়ে থাকেন, এবং বিশেষ সময় মাত্রা বেশি করে ছাড়ান, এসব আমাদের দেখা আছে।
আরেকবার বলুন অভিজিৎ বাবু। আপনি যদি শুনতে না পেয়ে থাকেন সেটা আপনার প্রবলেম, আমার নয়। অভিজিৎ বাবু, আপনাকেও বুঝতে হবে আপনি কিন্তু এই মুহূর্তে বিচারপতি নন, আপনি জনতার দরবারে একজন প্রার্থী। আপনাকে প্রশ্ন ফেস করার যে পেশেন্স সেটা রাখতে হবে। আপনি যখন বিচারপতি ছিলেন তখন সংবাদ মাধ্যমের কোনো প্রশ্ন আপনাকে ছুঁতে পারতো না, তো এখন আপনি আর মাই লর্ড নন, এখন জনগণ মাই লর্ড, এখন সাংবাদিক মাই লর্ড, সাংবাদিক জনগণের প্রশ্ন করবে। জনগণ মাই লর্ড, সাংবাদিক সেই মাই লর্ডের প্রশ্ন করবে। করতে থাকুন আপনি এসব আর্তনাদ করতে থাকুন। আমি আপাতত চললাম, আমার আপনার সঙ্গে বাজি বকার কোনো সময়ই নেই। আপনি বিজেপির একজন প্রার্থী লোকসভার, আপনি প্রশ্ন শোনার এবং উত্তর দেওয়ার ধৈর্য সেটা রাখতে পারলেন না। অভিজিৎ বাবুকে ধন্যবাদ। অভিজিৎ বাবু মুড়ি খেতে খেতে মাঝপথেই তিনি রণে ভঙ্গ দিলেন এবং যাবতীয় স্বাভাবিক তার বিচারপতির যে হ্যাংওভার সেটা এখনো সম্ভবত কাটেনি এবং যে কারণেই তিনি প্রশ্ন নিতে পারেন না, কারণ আমরা জানি যে আমাদের দেশে বিচারপতিরা তাদের প্রশ্ন করা যায় না, যে কারণেই তিনি যখন একের পর এক রায় দিয়ে গেছেন তিনি শুধু গ্লোরিফাইডই হয়েছেন। কিন্তু এখন যখন জনতার দরবারে জনতা মাই লর্ড এবং তার কাছে গিয়ে যখন প্রশ্ন করতে হচ্ছে, সাংবাদিকদের যখন জনতার প্রশ্ন তার কাছে পৌঁছতে হচ্ছে, তখন তার অত্যন্ত অধৈর্য লাগছে এবং অত্যন্ত অসহিষ্ণু লাগছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন জি24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন বিষ্ণুপুর কেন্দ্রের দুই প্রার্থী, যাদের আমি ডেফিনেটলি আলাদাভাবে এক এক করে আমি যাব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খান। আমি প্রথমে বিজেপি প্রার্থী সৌমিত্র খানের কাছেই যাই। সৌমিত্র দা, আজকে সারাদিন কীরকম ভোট হলো এবং যেটা আলাদাভাবে বিষ্ণুপুর কেন্দ্রের দিকে সবার নজর ছিল, কারণ সেটা কার্যত দুই প্রাক্তনের লড়াই, সেখানে দাঁড়িয়ে আজকে কি কতটা কনফিডেন্স যে দিনের শেষে আপনি কনফিডেন্ট যে আপনি সাংসদ হিসেবে আবারও ফিরতে পারবেন? দেখুন 87% ভোট হয়েছে, 87% ভোট হয়েছে মানে এটা বুঝতে হবে যে ভোটটা কোন দিকে যায়। এবং প্রথমে আমি ধন্যবাদ জানাবো কিউআরটি টিমকে, পুলিশ অবজারভারকে এবং যে সমস্ত পুলিশ অফিসার আজকে শান্তিপূর্ণ ভোট করালেন তাদেরকে ধন্যবাদ জানাবো। যে বিষ্ণুপুরে 10 বছরে একটাই সফলতা, সেটা হচ্ছে সন্ত্রাসকে বন্ধ করে দেওয়া, আজকেও তা হলো। এবং একটা কথাই বলবো যে 4 তারিখ এইসব নিয়ে আলোচনা করলে ভালো হয়, কে জিতবে, কে কত ভোটে জিতবে, কে কী করবে, এটা নিয়ে আগের থেকে বেশি না বলাই ভালো হয়। সৌমিত্র দা, আমি দেখলাম একটা আমার কাছে যেটা উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ ভোট হয়েছে। সৌমিত্র দা, যদি আমরা দেখি যে এই গোটা নির্বাচন পর্বে ভীষণ রকমভাবে পারিবারিক বিষয়ে ফোরফ্রন্টে চলে এসেছে, আপনার কি মনে হয় যে সেগুলো ছায়া ফেলবে? আপনাকে একটা কথা বলি, আপনার সঙ্গে মিডিয়াতে আমি পারিবারিক এইসব নিয়ে আলোচনা করতে আসিনি, একদমই না। পলিটিক্যাল কোনো আলোচনা থাকলে আপনি বলতে পারেন। আমরা তো দেখেছি যে 2019-এ যে সময় নির্বাচন হয় সেই সময় আপনি বিষ্ণুপুরে ঢুকতে পারেননি এবং আপনার হয়ে প্রচার থেকে শুরু করে এই যে লড়াই সেটা ফোরফ্রন্টে। আপনাকে একটা কথা বলুন, পাস্ট ইজ পাস্ট। আচ্ছা, পাস্ট ইজ পাস্ট। শুনুন, আপনাকে একটা বলি, পাস্ট ইজ পাস্ট। কারোর কেউ যদি যোগ্যতা থাকে তারা জিতবে, যার যোগ্যতা থাকবে না তারা জিতবে। আমি এইসব উত্তর দিতে আপনার কাছে বসিনি। সৌমিত্র, আমি জানি আপনি আদ্যন্ত একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব এবং সেখানেই আমার আপনার কাছে জিজ্ঞাসা যে যেহেতু আপনি আপনার আসন ধরে রাখাটা হচ্ছে আপনার কাছে চ্যালেঞ্জ, আপনি সিটিং এমপি, সেক্ষেত্রে কি মনে হয় যে কেন মানুষ আপনাকে বেছে নেবেন আবার? আপনাকে একটা কথা বলছি,
আমি একটাই খুব আনন্দ পেলাম এই কারণেই যে বিষ্ণুপুর লোকসভার মানুষ শান্তিপূর্ণ ভোট দিলেন এবং এই ভোটটা কোন দিকে গেছে সেটা 4 তারিখ বোঝা যাবে। আমি 13 বছর থাকলাম, এবার সামনে থাকবো কি থাকবো না, মানুষ ভোট দিয়ে দিয়েছেন, আর আমি ঈশ্বরে বিশ্বাসী, ব্যাস এইটুকুই, আর বেশি কিছু বলবো না। এই জন্য কি আজকে সারাদিন আপনাকে মন্দিরে মন্দিরে ঘুরতে দেখলাম? আর যে ডেভেলপমেন্টগুলো হয়েছে দেখুন কিছুদিন, হ্যাঁ আমি ঈশ্বরে বিশ্বাসী, ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী। আমি 17.5 ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আমি একজন সনাতনী হিন্দু, আমি হিন্দুত্বের না, আমিও ঈশ্বর বিশ্বাসী, খারাপ লাগার কোনো প্রশ্নই নেই এখানে। আমি অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী। না না ঠিক ঠিক, হ্যাঁ আমি জনার্দনের উপর ছেড়ে দিয়েছি প্রতিটা। আপনি কি এখানে বুথ দখল করতে যাবেন না আপনি কোথায় যাবেন? আপনি কতগুলো বুথে ঘুরবেন? 1892টা বুথ, তো আপনি কতগুলো বুথে যাবেন? এই বুথে যাওয়াটা বোকামি, এটা আমার কাছে মনে হয় শুধু মিডিয়ার কাছে আসা ছাড়া এটা তাছাড়া আর কিছু না। বুথে যাওয়াটা হচ্ছে ফুললি হয় মিডিয়াকে একটা মানুষকে একটা দেখানো। আমি ঘরে বসে কাটালাম, আমি হোটেলে বসে কাটালাম, আমি হোটেলে থেকে রাজনীতি, আমি হোটেলে থেকে ভোট করি, এটা 2008 সাল থেকে আমি করছি। সুব্রত মুখার্জির থেকে 2009 সালে করেছি, 2008-এ পঞ্চায়েত ভোট সেটা তো করতে হয়নি, 2009 সাল থেকে আমি হোটেলে ভোটের দিনে আমি হোটেলে থেকে রাজনীতি করেছি, আমি হোটেলে কাটালাম। সৌমিত্রদা, আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় আপনার নামে লিফলেট ছড়ানো হয়েছে, এগুলো আপনাকে কতটা এফেক্ট করেছে? আরে লিফলেট তো দিতেই পারে, কেউ কারো লিফলেট দিলে কি আটকাতে পারবো? লিফলেট দিতেই পারে। দেখুন আপনার একটা কথা বলি, আমার বিরোধী পক্ষ বলুন, যেই বলুন, যে যা খুশি তাই বলতেই পারে। আমি একটা কথা খুব পরিষ্কার মনে করি যে আমি কোনো অসম্মান কাউকে করব না, রাজনৈতিক জীবন হোক আর পারিবারিক জীবন হোক, এটা নিজস্ব লাইফে চলতে পারে, সময়ের সন্ধিক্ষণে চলে। আমার কাছে কাউকে অসম্মান করা আমার মধ্যে খাটে না, কারণ আমি বয়সটা কম হলেও অনেকদিন পলিটিক্সে থাকলাম, মানুষের সঙ্গে থেকেছি, আর বিশেষ করে কোনো মহিলাকে তো নয়। আমি এই নিয়ে কোনো কিছু বলতে চাই না, কোথায় পোস্টার পড়েছে এগুলো নিয়ে আমি চিন্তাও করি না। দিনের শেষে কতটা কনফিডেন্ট, কত মার্জিন থাকবে? দেখুন একটা কথা আপনাকে বলবো, যে বুথগুলোতে, যে অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস গতবার লিড পেয়েছিল, সেই তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলগুলো লিড আর থাকবে না। আর তৃণমূল কংগ্রেসের যেটা করতে চেয়েছিল সেটা ওরা করতে পারেনি। যাই হোক, দেখুন আমি শুধু একটা কথাই বলবো, হারজিত আছে রাজনীতিতে, হারজিত থাকবে। নিজের মতো করে সবাই ভোট করেছে, সবাই সবারকে সম্মান দেখিয়েছে। আমি শুধু এটুকুই বলবো যে ভোট পরবর্তী সন্ত্রাস যেন কারোরই না হয়, আমার দল জিতলেও না হয়, ওদের দল জিতলেও না হয়। আমি এখন পুরোপুরি এই নিয়ে আর কোনো আশা নয়, যেদিন ভোটে রেজাল্ট বেরোবে সেদিন দেখতে পাবেন। আমি সব শেষে আপনার কাছে এই প্রশ্নটা এ কারণেই রাখতে পারছি, কারণ আমি শুরুতেই যেটা বললাম যে সৌমিত্র খান একজন আদ্যন্ত পলিটিক্যাল ব্যক্তিত্ব, দীর্ঘদিন ধরে আমি ফলো করে আসছি। সেখানে দাঁড়িয়ে সুজাতা মণ্ডল তিনি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আজকে ভোটের শেষে কোনো মেসেজ দিতে চান, কিছু বলবেন? না দেখুন, আমি একটা কথা বলবো ওকে, যে রাজনীতির ব্যক্তিত্ব হতে গেলে প্রথমে না কিছুদিন না আপনাকে ট্রেন্ড হতে হবে। একদিনে ধরুন বুথের স্তর থেকে উঠে এসেছি তো, আর ও হয়েছে সৌমিত্রর প্রাক্তন, এই জায়গায় দাঁড়িয়ে ওকে পুরোপুরিভাবে ভোটের রাজনীতিতে এসছে। তো রাজনীতিতে ও বুঝতেই পারলো না যে তৃণমূল কংগ্রেসের ওর কার সাথে কে আছে, ওর সাথে আর কে নেই। এই জায়গাটাই ধরতে পারলো না, তা রাজনীতি কী করে বুঝবে? যাক, আমি চাই যে কি যা কিছু হোক, অ্যাজ এ গুড, সব কিছু ভালো হোক। রাজনীতিতে সব কিছুই হয়, হার জিত থাকেই, যা কিছু হোক ভালোই হোক। আমি আপনার অনুমতি নিয়ে যদি রেসপন্ড করতে চাই সুজাতা, একটু আমি সুজাতাকেও বলবো তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কি বলতে চান। সুজাতা প্লিজ। আপনার কি মনে হয় যে আমার হাতে খুব অফুরন্ত অপ্রয়োজনীয় সময় রয়েছে কোনো আবর্জনাকে নিয়ে আলোচনা করার?
এটা আমার পক্ষে সময় নেই। আমার এখন মাইক্রো সেকেন্ড মিলি সেকেন্ডের দাম। এমন কোনো অপ্রয়োজনীয় কাউকে নিয়ে আলোচনায় করতে চাই না যাকে নিয়ে আমার জীবনে আমি আর কোনো কিছু ছিল বলেই মনে রাখতে চাই না, তাই এ নিয়ে কোনো উত্তর করতে চাই না। আর তাছাড়া অহংকারীর পতন হয়, অধ্যত্বের পতন হয়, দুরাচারী দুশ্চরিত্র লম্পটের পতন হয়। এটা ইতিহাস সাক্ষী। আপনি সেটা দেখতে পাবেন সম্পর্কে একটু শব্দগুলোতে নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ করব সুজাতা। না না, এটা তো আমি আপনি একদম প্রমাণিত করে আমি প্রমাণ করে দেখাবো, এক একটা প্রমাণ ভিডিও করে দেখাবো। আপনার ভিডিও শুনুন অভিজ্ঞতা একটা অনুরোধ, একটা জাস্ট। হ্যাঁ সৌমিত্রদা বলুন। ও অভিজ্ঞতা, হ্যাঁ বলুন। আমি একটা কথা বলবো আপনাকে, অনুরোধ করবো। দেখুন আপনার কাছে আমি বলি আপনাকে, আমার একটা রিকোয়েস্ট, আমি একটা রিকোয়েস্ট দেখুন বলুন। আমি বলছি দেখুন আমার তো বলা হয়ে গেছে, আমি একটু মিডিয়া থেকে আমি বেরিয়ে যেতে চাইছি। অবশ্যই দেখুন আমি আমার বলা হয়ে গেছে, আমি মিডিয়া থেকে একটু বেরিয়ে যেতে চাইছি। আমি বেরিয়ে যাওয়ার পর আমি দেখুন আমার একটু টাইম আছে, আমি বলি তার কাছ থেকে একটু শুনে নিন। কারণ আমার দেখুন আমি বলি আপনাকে, আমার কাছে সম্মানিত থাকবে, সম্মানিত সবাই। আমি এটা নিয়ে তার জন্য আপনার কাছে সরি, আমি আর থাকতে পারলাম না, কিন্তু আমি বলবো যে আপনি নিশ্চয়ই একসঙ্গে থাকাটা এবং সৌমিত্রদা যে এই মুহূর্তে বিরত হওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছেন সৌমিত্রদা, আমি সেটাকে সম্পূর্ণ রেসপেক্ট করছি। সৌমিত্রদা থ্যাংক ইউ সো মাচ। আমি সুজাতার কাছে আসবো। সুজাতা, সুজাতা দিনের শেষে কতটা কনফিডেন্ট? 100%-এরও বেশি কনফিডেন্ট, এবং আমি খুব হ্যাপি হলাম যে আমার উল্টো দিকের আবর্জনা বেরিয়ে যাওয়ার জন্য। আমি এটার জন্য আমি খুশি হলাম। যাই হোক, কারণ ওনার তো মুখ নেই, সামনে বসার বা উত্তর দেওয়ার। এখনো তো পোড় খুলে যাবে। ওনার যা কালচার, ওনার যা পাস হিস্ট্রি, ওনার যা চরিত্র, এবং ওনার একটা জিনিস দেখলাম, ওনার তো ভয়ে গলা কাঁপছে। উনি তো হতাশায় ভুগছেন। এতদিন বলছিলেন সুজাতাকে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ ভোটে হারাবেন, আজকে তো নিজেই হেরে বসে আছেন, সেটাই তো বুঝতে পারছেন। আর উনি দেখুন, ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে বারবার ধান্দাবাজি করা, দল বদল করা, এটাই হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি এর ঘাড়ে তার ঘাড়ে পা রেখে মমতাদির দয়ার দানে, কখনো আমার দয়ার দানে, কখনো অন্য কারো দয়ার দানে সাংসদ হয়েছেন। নিজের যোগ্যতায় তো কখনো জেতেননি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুজাতাকে ওনাকে জ্ঞান দেওয়ার দরকার নেই। সুজাতা ছিল বলেই 2019 সালে উনি নামের পাশে সাংসদরা বসাতে পেরেছিলেন। 2014 সালেও সুজাতা পাশে ছিল বলেই সাংসদরা হতে পেরেছিলেন। আর এখন যদি ভাবেন যে শিলিগুড়ির কারো বউকে নিয়ে হওয়া যাবে, তো বিষ্ণুপুর লোকসভা শিলিগুড়ি থেকে সরিয়ে বিষয়টা রাজনৈতিক এবং নির্বাচন সংক্রান্ত বিষয় আনার জন্য ভূমিপুত্রই চালাবে। না, উনি অনেক বড় বড় কথা বলছিলেন না, জ্ঞান দিচ্ছিলেন না, তো ওনার জ্ঞানের আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি জানি আমার তৃণমূল কর্মীরা আমার জন্য যথেষ্ট খেটেছে, তৃণমূলের নেতৃত্ব যথেষ্ট গাইডেন্স দিয়েছে, তাই ওনাকে তৃণমূল নিয়ে ভাবার দরকার নেই। ওনার বিজেপি ওনার হয়ে ভোট করেছে, তো আমি সেটা বলতে চাইছি। কত কত মার্জিনে জেতার আশা করছেন সুজাতা? দেখুন, আমি জ্যোতিষবিদ্যা বা গণকবিদ্যায় পারদর্শী নই, আর এগুলো বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এইসব অশিক্ষিত অপগণ্ডের মতন কথাবার্তাগুলো এতদিন বলতো। কাল পর্যন্তও বলেছে 2 লাখ 5 লাখ 10 লাখ ভোটে নাকি প্রতিপক্ষকে হারাবে। আজকে তো তার গলার মধ্যে হতাশা ছাড়া কিছু পেলাম না। এই লিফলেট গুলো কি আপনার ছড়ানো? মানে আপনারা বসে আছেন, এই লিফলেট ছড়ানোর নেপথ্যে কি আপনি বলছেন 13 বছর থাকলেন, মানে উনি বুঝতে পারলেন যে 13 বছর এটা হচ্ছে ওনার মানে স্টপ পয়েন্ট। এই লিফলেট ছড়ানোর নেপথ্যে কি আপনি, আপনার হাত? আপনার মনে হয় যে সুজাতা মণ্ডল খেতে সময় পায় না, সেখানে কোথাকার কোন আবর্জনার ব্যক্তিগত হিস্ট্রি 4 বছর ধরে আমি করলাম না, আর এখন আমার করার সময় রয়েছে? এসব নিম্নরুচির কাজ, এগুলো মানে যারা করে তারাই করেছে, এসব সুজাতা মণ্ডলের কাজ নয়। সুজাতা মণ্ডল একটা পলিশড, একজন এডুকেটেড মানুষ, ঠিক আছে? আর দেখুন, যেগুলো আমি লিফলেট আমার কাছেও এসে একটা পৌঁছেছে, আমি তো সেটা দেখে যেগুলো দেখলাম যে প্রত্যেকটা ঘটনাই সত্য, শুধু হয়তো একটু ডেটগুলো উলটপালট হয়ে গেছে। তো আমি যদি করতাম তাতে আমি সঠিক ডেটগুলো দিতাম, ডেটগুলো তো উলটপালট একটু হয়েছে, বাকি ঘটনাগুলো প্রত্যেকটাই সত্য। আমি তো পুরো ঘটনার ডেটগুলো বলে দেবো যদি আমি করতাম। তাই এসব ফালতু মিথ্যা বদনাম আমার ঘাড়ে দেবেন না। সুজাতা, অনেক ধন্যবাদ। সুজাতা মণ্ডল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।
আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রাদি, মৌপিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি। অগ্নিমিত্রাদি, ভোট কেমন হলো সারাদিনে? দিনের শেষে কতটা কনফিডেন্ট আপনি? ধন্যবাদ। কনফিডেন্ট তো 1000%। আর ভোট সারাদিন খুবই অশান্তির মধ্যে দিয়ে কেটেছে। ইনফ্যাক্ট শুধু আজকে নয়, লাস্ট 7 দিন ধরেই পুলিশের যে অত্যাচার, পুলিশ যেভাবে টিএমসি ক্যাডারের মতো কাজ করেছে, 2 দিন থেকে আমাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার্স যারা ভোট করাবে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে রেড করা, তাদেরকে অ্যারেস্ট করা, মানে এতটা যে লজ্জাহীনভাবে কাজ করবে পুলিশ এটা ভাবতে পারিনি আর কি। পোলিং এজেন্টদেরও কালকে তুলে নিয়ে এসছে। 3 গাড়ি পুলিশ গেছে গ্রামে গ্রামে, গ্রামগুলোকে ঘিরে মেন কার্যকর্তা এবং পোলিং এজেন্টদের তুলে নিয়ে চলে এসছে। কিন্তু আমরাও অল্টারনেটিভ রেডি রেখেছিলাম, তাই আজকে প্রতিটা বুথেই প্রায় পোলিং এজেন্ট বসেছে। এবং আপনারা দেখেওছেন, আপনাদের প্রতিনিধিও আমার সঙ্গে সারাক্ষণ ছিলেন। বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি ভোট করাবার চেষ্টা করেছেন, ভোট করিয়েওছেন হয়তো। আমি তো দেরিতে পৌঁছেছি, কিন্তু তার আগে অবধি তো তিনি ওই বুথের দরজার সামনে দাঁড়িয়ে কলকাতা পুলিশের অফিসার, উনি যারা দাঁড়িয়ে রয়েছেন লাইনে তাদেরকে ইশারাতে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন যে কাকে কোন বাটনটা টিপতে হবে। প্রিজাইডিং অফিসারও খুব কর্ডিয়াল দাঁড়িয়ে আছেন, তিনি নিয়মকানুন জেনেও চুপ করেছিলেন। 100 মিটারের মধ্যে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকার কথা নয়, তারপরেও কেন ছিল তারা ওখানে? জানতেন না নাকি জেনেও সব কিছু জেনেও টুকলিবাজি করা আর ওই চোট্টামি করা বা মানুষের ওপর প্রভাব বিস্তার করা যে কোন বাটনটা টিপতে হবে সেটা করেছেন? আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদ তো করবই, অন্যায় হলে তো ছাড়বো না। তারপর হঠাৎ করে দেখা গেলো আমার গাড়িকে আটকালেন ডিএসপি এসে, আমার গাড়ির নাকি পারমিশন নেই। পারমিশন দেখাতে গেলে তিনি আবার বলেন যে হার্ড কপি নেই কেন। মানে কোনোভাবে তো অগ্নিমিত্রা পালকে আটকাতে হবে। আটকে মোটামুটি 1-2 ঘন্টা আটকে রাখলে সকালটা চলে গেলে একটা প্রভাব হয়ে যাবে, ভোটটা খারাপ করা যাবে। কিন্তু অগ্নিমিত্রা পাল ও অত কাঁচা খেলোয়াড় নয়, ঠিক আছে না? আপনার প্রতিনিধি আমাদের সাথে ছিল, 24টা প্রেসের গাড়ি যাচ্ছে, তাদের তো খুবই অসুবিধে। আপনারা যা হচ্ছে সব দেখিয়ে দিচ্ছেন লাইভ, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে। এইটা কি আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ভালো লাগে বলুন? নাটকটা তো একটু করতেই হবে। ঠিক যে জায়গাতে ডিএসপি এসে বাধা দিল, ঠিক সেই জায়গাতেই 5 মিনিটের মধ্যে লোক জড়ো হয়ে অগ্নিমিত্রা পাল গো ব্যাক হয়ে গেল। তো মমতা ব্যানার্জি কী ভাবছেন পশ্চিমবঙ্গটা শুধু উনি বাংলার মেয়ে, আমরা সব বানের জলে ভেসে এসেছি নাকি? লোকসভার প্রার্থী হয়েছি, পৃথিবীর বৃহত্তম দল, সেই দলের প্রার্থী আমি। যেখানে মন চায় সেখানে যাব এবং সেখানে সেটাই বলেছি, সেটাই করেছি। সারা দিন আমার লোকসভা চষে বেরিয়েছি, কারোর ক্ষমতা হয়নি আমার গাড়িকে আটকানো। কত মার্জিন এক্সপেক্ট করছেন অগ্নিমিত্রাদি? আপনি তো 1000% কনফিডেন্ট যে আপনি জিতবেন, কত মার্জিন এক্সপেক্ট করছেন? দেখো, আমি তো মৌপিয়া, আমি ডিজাইনার ছিলাম, এখনও ডিজাইনিং করতে ভালোবাসি, এখন রাজনীতিতে এসেছি। কিন্তু ওই যারা ফোরকাস্ট করে না কত মার্জিনে জিতবেন, ওই আর্টটা এখনও শিখিনি। হোপফুলি আই উইল মাস্টার দ্যাট আর্ট ইন দ্য কামিং ফিউ ইয়ার্স। আমি জিতবো আমি জানি, কিন্তু কত মার্জিন হবে সেটা আমি এখনও বলতে পারবো না। কিন্তু মানুষের এই 2 মাস ধরে আমি এই 45 ডিগ্রি, 46 ডিগ্রি, 47 ডিগ্রি টেম্পারেচারে আমি মেদিনীপুরের মাটি কামড়েছিলাম এবং আমার সঙ্গে ছিল এই মেদিনীপুরের মা বোনেরা, ভাইরাও ছিল, কিন্তু বেশি করে ছিল মা বোনেরা। আজকে বলা হয় না মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হচ্ছে মহিলারা, আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক নয়, এটা মেদিনীপুরের মা বোনেরা দেখিয়ে দিয়েছে। সেই থেকে আমার মনে হয় তাদের ভালোবাসা 45 ডিগ্রি টেম্পারেচারে দুপুর 2টোর সময় বাতাসা নিয়ে ডাবের জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় আমাকে অভ্যর্থনা করার জন্য। এইটা থেকে আমার বিশ্বাস আসে যে আমি জিতবো, মোদিজি মেদিনীপুর থেকে জিতবেন। কিন্তু কত মার্জিনে জিতবো অতটা
বড় রাজনীতিবিদ এখন আমি হইনি। আমার শেষ প্রশ্ন, এক হচ্ছে দিলীপ ঘোষের যে গড় সেটা ধরে রাখার চ্যালেঞ্জ আপনার কাছে, আর দুই হচ্ছে যেহেতু আপনিও আপনার প্রসঙ্গ তুললেন যে আপনি পেশাগতভাবে ডিজাইনার এবং আপনার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বীর যে ফিল্ডটা সেটা খুব ওতপ্রোতভাবে জড়িত। জাস্ট একটা নন পলিটিক্যাল প্রশ্ন করতে চাই যে আপনার প্রতিদ্বন্দ্বীর জন্য কোনোদিন আপনি পোশাক ডিজাইনিং করেছেন? এখন তো ভোট মিটে গেছে। আমার প্রতিদ্বন্দ্বীর জন্য আমি অনেকবার পোশাক ডিজাইন করেছি এবং সেটা ভোট মিটে গেছে বলে বলছি তা কিন্তু নয়, এর আগেও বলেছি, ভোট চলাকালীনও বলেছি। আমার টিএমসির যে প্রতিদ্বন্দ্বী উনি আমার জন্য মডেল হয়েছেন বহু শোতে। কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের রাজনীতিটা হচ্ছে বাঁচা মরার লড়াই। এটা গুজরাট নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, যেখানে দিনে রাতে খুন করে দেওয়া হয়, দিনে রাতে মহিলাদেরকে গ্যাংরেপ করা হয়। আর তারপর মমতা ব্যানার্জি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়ান। সুতরাং কে বন্ধু, কে মডেল, কে অ্যাক্ট্রেস, কে আমার প্রিয়জন, এই মঞ্চ অন্তত তাদের জন্য নয়। এখানে লড়াই, চোখে চোখ রেখে লড়াই, কারণ লক্ষ লক্ষ মেদিনীপুরের মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমার কার্যকর্তারা আমার দিকে তাকিয়ে আছে। তারা বাঁচবে না মরবে আমার জেতার উপর নির্ভর করছে। অগ্নিমিত্রাদি অনেক ধন্যবাদ। অগ্নিমিত্রা পল মেদিনীপুরের বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। ছোট্ট একটা বিরতির পর আপনার রায় নিয়ে ফিরছি, দেখতে থাকুন 24 ঘন্টা।